নমস্কার বন্ধুরা, সাহিত্য সংলাপে আপনাদের সকলকে স্বাগত। আমি সুদেষ্ণা আপনাদের ধারাবাহিকভাবে শোনাচ্ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা বর্ণাঢ্য কালজয়ী উপন্যাস সেই সময়। আজ সপ্তদশ পর্ব। চলুন শুরু করা যাক। রাজনারায়ণ দত্তের শয্যা কণ্টকী হয়েছে। একটুক্ষণ বিছানায় শুয়ে থাকলেই তার সর্বশরীরে জ্বালা ধরে। তৎক্ষণাৎ উঠে ছটফটিয়ে বেড়ান। সমস্তক্ষণ শরীরে এতটা অস্থিরতা, বসে থাকলে মনে হয় পায়চারি করলে ভালো লাগবে, আবার তাতেও একটু পরেই ক্লান্তি বোধ হয়। তখন ইচ্ছা হয় বিছানায় একটু গড়িয়ে নিতে, কিন্তু তারও উপায় নেই। রাতের পর রাত ঘুম নেই। রাজনারায়ণ দত্তের বদনমণ্ডল রক্তবর্ণ, তার অন্তরে দাউ দাউ করে জ্বলছে ক্রোধ। এত অপমানিত তিনি জীবনে আর কখনো হননি। আজ বৈকালেই রাখুটিয়ার জমিদার স্বয়ং এসেছিলেন তার গৃহে। সেই মানুষটি এই মাত্র কয়েকদিনেই একেবারে শুষ্ক বিবর্ণ হয়ে গেছেন। শত অনুরোধেও তিনি বৈঠকখানায় এসে আসন গ্রহণ করলেন না। ল্যান্ডো থেকে নেমে এসে তিনি রূপোয় মোড়া ছড়িখানিতে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন দ্বারের কাছে। রাজনারায়ণ দত্ত অতি বিনীতভাবে তাকে বলেছিলেন, যা হবার তা তো হয়ে গেছেই, আসুন আপনার সঙ্গে দুটো কথা কয়ে আমি একটু জুড়োই। সেই শীর্ণকায় বৃদ্ধ বিষণ্ণ ক্রুদ্ধ কণ্ঠে বললেন, না, আপনাকে শুধু একটা কথা শুধোতে এলুম। দত্তজা, আপনি জেনে শুনে আমার এত সর্বনাশ করলেন কেন? রাজনারায়ণ দত্ত স্তম্ভিত হয়ে রইলেন। সহসা কোনো উত্তর দিতে পারলেন না। জেনে শুনে? রাজনারায়ণ দত্ত জেনে শুনে কথার খেলাপ করবেন? তিনি একজন সাধারণ ফোড়ে দালালের মতন মিথ্যাবাদী? তিনি সেই বৃদ্ধের তীব্র দৃষ্টির সম্মুখে যেন সোজা তাকাতে পারছেন না। কোনো ক্রমে বললেন, মহাশয়, আপনার সর্বনাশ হয়েছে, আমার হয়নি। আমার আর পুত্র নেই। যদি থাকতো তবে আপনার সম্মান বাঁচাবার জন্য। রাখুটিয়া রাজ পুরো কথা শুনলেন না। একটা দীর্ঘশ্বাস ফেলে পিছন ফিরে ধীরে ধীরে গিয়ে আবার ল্যান্ডোতে চড়ে বসলেন। রাজনারায়ণ দত্ত তাকে বিদায় জানাতে পর্যন্ত পারলেন না। রাখুটিয়া রাজ অন্যদিকে মুখ ফিরিয়ে রয়েছেন। অভিমানী বৃদ্ধ তখন অশ্রু সংবরণের চেষ্টা করছেন প্রাণপণে। দুর্দণ্ড প্রতাপশালী রাজনারায়ণ দত্তের বাড়ি বয়ে এসে কেউ এমনভাবে কখনো অপমান করে যাবার সাহস পায়নি। অথচ তিনি কিছুই করতে পারলেন না। তার মস্তক ঘূর্ণিত হতে লাগল। তিনি যেন জ্ঞান হারিয়ে সেখানেই পড়ে যাবেন। রাখুটিয়ার জমিদারের সর্বনাশের জন্য রাজনারায়ণ দত্ত দায়ী তো বটেই। ওর কনিষ্ঠা কন্যার সঙ্গে রাজনারায়ণ নিজের পুত্র মধুর বিবাহ ঠিক করেছিলেন। পাটিপত্র হয়ে গেছে, বিবাহের দিনও ধার্য হয়েছে। আর মাত্র 22 দিন বাকি। কন্যাপক্ষ নিমন্ত্রণ পর্যন্ত শুরু করে দিয়েছিলেন। বিবাহ ভেঙে যাওয়ায় সেই কন্যার নামে কলঙ্ক পড়তে গেল। আর ওই কন্যার বিবাহ দেওয়া সম্ভব হবে? এই অন্নপূর্বা পাত্রীর জন্য আর কোনো সদ্বংশজাত পাত্র পাওয়া যাবে না। ঘরের মধ্যে পায়চারি করতে করতে রাজনারায়ণ দত্ত মধ্যে মধ্যে আহ আহ শব্দ করতে লাগলেন, যেন তার সর্বাঙ্গে বৃশ্চিক দংশন হচ্ছে। এ সময় তাকে একটু সান্ত্বনা দেবারও কেউ নেই। পত্নী জাহ্নবী তো মূর্ছা যাচ্ছেন ঘন ঘন। তাকে আর বাঁচানো যাবে কিনা কে জানে। এত স্নেহ ভালোবাসা প্রশ্রয় দিয়েছিলেন মধুকে, অথচ সে তার পিতার মান সম্মান সব ধুলোয় লুটিয়ে দিতে একটুও দ্বিধা করল না। রাজনারায়ণের ভ্রাতুষ্পুত্র প্যারীমোহন মধুর খোঁজে চতুর্দিকে ছুটোছুটি করছে কয়েকদিন ধরে। 3 দিন আগে মধু খ্রিস্টান হয়ে গেছে, তা আর কিছুতেই রোধ করা যায়নি। প্যারীমোহন তবুও চেষ্টা করছে, যদি মধুকে এখনো বাড়িতে ফিরিয়ে আনা যায়। সকালবেলা সে এসে উঁকি মারল রাজনারায়ণ দত্তের কক্ষে। সারা রাত্রি চোখের পাতা জোড়েনি। বিধ্বস্ত চেহারায় একটি কৌচে শূন্য দৃষ্টি মেলে বসে আছেন তিনি। প্যারীমোহন মৃদু কণ্ঠে বলল,
বড় খুড়া, একটা কথা কইব? একবার কৃষ্ণমোহন বাবুকে ডাকি, উনি আসতে রাজি হয়েছেন। রাজনারায়ণ দত্ত ভ্রু কুঞ্চিত করে বললেন, কৃষ্ণমোহন? ওই কেলে স্থানটা? ও আমার বাড়ির দিকে এলে আমি পাইক লেলি ওর হাড় গুঁড়ো করে দেব। প্যারীমোহন বলল, আগে এখন আর মিছিমিছি রাগ করে কি হবে? যা হবার তো হয়েইছে। এখন রেভারেন্ড কৃষ্ণমোহনের সাহায্য নিলে মধুর খোঁজটা অন্তত পাওয়া যায়। রেভারেন্ড? ও বেটা বামুনের ঘরের চাঁড়াল, পয়সার লোভে জাত খুইয়েছে। তবু ওনার কথা সাহেবরা মানে গোনে। ওর নাম আমার সামনে আর কখনো উচ্চারণ করিস না প্যারি, আমার আর মাথা গরম করিয়ে দিসনি। যতদূর সন্ধান পেয়েছি মধু এখন পাদ্রী ডিয়ালট্রি সাহেবের বাড়িতে রয়েছে। আমি যদি পারি একবার তাকে বাড়িতে নিয়ে আসব। না বড় খুড়া, একবার মধুর জননীর কথা ভেবে দেখুন। তিনি যে দিনরাত কোথায় মধু করছেন আর মুচ্ছ যাচ্ছেন। তিনাকে বাঁচাবার কথাটি একবার ভাববেন না? তুই ছেলে মানুষ প্যারি, তুই সব বুঝিস না। সে আসবে না। তুই কেন উপযাজক হয়ে মান খোয়াতে যাবি? তুই জানিস না কিল্লার মধ্যে সে যখন সাহেবদের কোলে বসেছিল তখন আমি আমার বন্ধু ভূকৈলাসের রাজা সত্যশরণ ঘোষালকে পাঠিয়েছিলুম। এমন বেয়াদব ছেলে, সে তার সঙ্গে পর্যন্ত দেখা করলে না। অত বড় একটা মানি লোক মুখ চুন করে ফিরে এলেন। মধু আমাকে ফেরালে তো আর আমার মান যাবে না। সে আমার ভাই। সে আমি যেমন করে পারি তাকে ধরে নিয়ে আসব। আপনি ওকে মারধর করবেন না বলুন। আপনি কথা দিন। তুই পারবি নি, কেন মিছিমিছি হয়রান হবি? সে দায়িত্ব আমার। চেষ্টা তো করতে হবে। এর মধ্যে মধু ফস করে বিলেতে যদি পালিয়ে যায়, তার ঠিক আছে কি? কৃষ্ণমোহন বাবুর বাড়িতে আর 2-3 জন ভদ্রলোক বসেছিলেন, বলা বলি করছিলেন যে মধু তো তেমন খ্রিস্টান হবার আগ্রহ ছিল না, বিলেত যাবার দিকেই ওর ঝোঁক। পাদ্রীরা ওকে বিলেত পাঠাবে বলেই। রাজনারায়ণ দত্ত এবার গর্জে উঠলেন। সামান্য স্বার্থের জন্য কেউ বংশানুক্রমিক ধর্ম বিসর্জন দিতে পারে, এই চিন্তাই তাকে বেশি পীড়া দেয়। পাদ্রীরা ওকে বিলেত পাঠাবে? কেন? আমার পয়সা নেই? আমি ওকে 7 বার বিলেত ঘুরিয়ে আনতে পারি, সে ক্ষমতা আমার আছে। কেন পাঠায়নি জানিস? সে তার মাকে একদিন কি বলেছিল তুই শুনিসনি? বাঙালি মেয়েদের চেয়ে নাকি ইংরেজ মেয়েদের রূপ গুণ 100 গুণ বেশি। দিনের পর দিন চান করে না, গায়ের গন্ধে ভূত পালায়। সেই নেওয়ালাগা ইংরেজ মাগিগুলো আমাদের বাঙালি মেয়েদের চেয়ে ভালো। হিন্দু মেয়েরা নেকা পরা শেখে না, মাথায় ঘোমটা দেয়, পায়ে জুতো স্টাকিন দিয়ে বিবি সেজে পথে পথে ধেই ধেই করে বেড়ায় না বলে মধু তাদের বিয়ে করবে না বলেছিল। এই অবস্থায় ওকে বিলেত পাঠালে আর রক্ষা ছিল? ও সেখানেই এক বিড়াল মুখীকে বিয়ে করে ফেলতো না? তাহলেও তো সেই জাত কোয়ানোই হতো। সেই জন্যই আমি ভেবে রেখেছিলুম আগে জোর করে ওর বিয়েটা দিই। হিন্দু কলেজেও 1 বছর পড়া বাকি আছে, সেটা সেরে নিক, তারপর না হয় বিলেত পাঠানো যাবে। তার আগেই ছেলে আমার মাথায় বজ্রাঘাত করলে। প্যারীমোহন বলল, মধুর ওই তো দোষ, বড় চঞ্চল। আমি যেমন ভাবে পারি বলে কয়ে বুঝিয়ে সুঝিয়ে ঠিক নিয়ে আসব। খ্রিস্টান হয়েছে বলে কি ওকে বাড়ি ছাড়া করতে হবে? হাজার হোক, ও তো আমাদেরই মধু। প্রায়শ্চিত্ত করিয়ে আবার মধুকে সজাতে নিয়ে আসব। আপনি যেন অমত করবেন না, অন্তত খুড়িমার মুখ চেয়ে। এদিকে মধু আর্চবিশপ ডিয়ালট্রির বাড়িতে মহা আনন্দেই রয়েছে। এখন শহরের যাবতীয় মানুষ শুধু তার কথা নিয়ে মেতে আছে। এতেই মধুর রক্তে উত্তেজনার সঞ্চার হয়। সমস্ত সংবাদপত্রে তার খবর। খ্রিস্টান তো আরো অনেকেই হয়েছে, কিন্তু নেটিভ ও সাহেব মহলে এতখানি হইচইয়ে সৃষ্টি করতে পেরেছে আর কে? সে মধুসূদন দত্ত ছাড়া। কবিতার জন্য পিতামাতাকেও পরিত্যাগ করতে হয়।
কবি পোপের এই বাণী সে তার জীবনে সার্থক করে তুলেছে। তার বন্ধুরা ভেবেছিল সে পারবে না। ওরা মধুকে এখনো চেনে না। রাজনারায়ণ দত্ত ভেবেছিলেন জোর করে তার বিয়ে দেবেন। রাজনারায়ণ দত্ত ছেলেকে এখনো চেনেননি। তবু বন্ধুদের জন্যই মধুর একটু একটু মন কেমন করে, বিশেষত গৌড়ের জন্য। গৌড়কে একদিনও সে চোখের দেখা না দেখে থাকতে পারত না। গৌড়ের সঙ্গে তার অনেক গল্প বাকি আছে। গঙ্গানারায়ণের বিবাহ হয়ে গেল এর মধ্যে। নিশ্চয়ই সেই উপলক্ষে বন্ধুরা দুশো মজা করেছে। গৌড়কে সে আসতে বলেছিল, তবু সে আসে না কেন? গৌড় কি তার উপরে এখনো ক্রুদ্ধ হয়ে আছে? না, বাকি পৃথিবীর যে যাই বলুক, তাতে মধুর কিছু যায় আসে না। কিন্তু গৌড় যদি তাকে ভুলে যায়, তাহলে সে আঘাত মধু সইতে পারবে না। কাগজ কলম নিয়ে মধু গৌড়কে একটা চিঠি লিখতে বসল। আশ্চর্য, তার প্রথমেই মনে পড়ল একটা বাংলা কথা। ও গৌড়, 2 দিন 4 দিনেই এত? কথাটা বারবার উচ্চারণ করল সে। এই কথার সঠিক ইংরেজি তার মনে এলো না, অথচ বাংলা অক্ষরও লিখবে না সে। এখন সে খ্রিস্টীয় ধর্মে দীক্ষা নিয়ে ইংরেজদের সমতুল্য হয়েছে। এখন তো আর ওই নেটিভদের সামান্য ভাষা ব্যবহার করার কোনো প্রশ্নই ওঠে না। ও গৌড়, 2-4 দিনেতেই এত? এই বাক্যটি সে প্রথমে লিখল রোমান হরফে, তারপর ইংরেজিতে চিঠি শুরু করল। তুই যদি সত্যি আমায় দেখতে চাস, তাহলে এখানে এই ওল্ড চার্চ মিশন রোতে চলে আয়। তুই নিশ্চয়ই বলবি তোর গাড়ি ভাড়া নেই। ঠিক আছে, একটা পালকি ভাড়া করে সোজা চলেই আয় না, আমি ভাড়া মিটিয়ে দেব। আমার কাছে এখানে 1.5 টাকা রয়েছে। মিস্টার কারের কাছ থেকে ছুটি নিয়ে চলে আয়। কাম, brightest Gaur Das, on a hired palki, and see thy anxious friend, M.S.T. সে চিঠি পেয়েও গৌড় এলো না। মধুর মন খারাপ ক্রমশ পরিব্যাপ্ত হতে লাগল। এক নতুন জগতে প্রবেশ করেছে সে। এত উৎসাহ, উদ্দীপনা, এসব কথা কি গৌড়কে না জানালে চলে? সে আবার একটি চিঠি লিখল। প্রিয় বন্ধু আমার, এক কবি তার প্রেয়সীকে বলেছিলেন, ক্যান আই সিজ টু লাভ দি? নো। সেই কথাই আমি বলছি আমার এক প্রিয়তর জনকে, এক বন্ধু, খাঁটি। কি দুর্লভ এক জিনিস, খাঁটি বন্ধুকে। তুই কেমন আছিস? কখনো ভাবিস না যে আমি তোকে ভুলে যাব। তুইও যেন আমায় ভুলিস না। কবিতা লিখছি। কোথায় ছাপা হবে জানিস? খোদ লন্ডনে। ভাবতে পারিস? বেনির সঙ্গে দেখা হয়। কি আশ্চর্য ব্যাপার, বেনিকে আমি পছন্দ করি না, বেনিও আমায় দেখতে পারে না। অথচ কদিন ধরে বেনির কথা বারবার মনে পড়ছে। অন্য বন্ধুদের কথাও প্রায়ই ভাবি। ভূদেব মেডেলটা পেয়েছে। তুই আসছিস নি কেন একবার? আয় গৌড় আয়, পালকি ভাড়া করে আসিস। আমি তো বলছি। গৌরদাস এরপর এলো বটে, কিন্তু সঙ্গে প্যারীমোহনকে নিয়ে। প্যারীমোহন এর আগেও 2-1 বার এসেছে মধুর কাছে, কিন্তু তার মনোবাঞ্ছা পূর্ণ হয়নি। প্যারী খোঁজ খবর নিয়ে জেনেছিল গৌরদাসের কথাতেই মধু বশীভূত হতে পারে। সেই জন্য সে গৌরদাসকে সঙ্গে এনেছে। মধু ছুটে গিয়ে গৌড়কে জড়িয়ে ধরতে গিয়ে পশ্চাতে প্যারীমোহনকে দেখে থমকে গেল। ছদ্ম কোপের সঙ্গে বলল, প্যারী দাদা, তুমি ফিরেছো? আমি তো বলেই দিয়েছি তোমাদেরও প্রস্তাব আমি মানব না। তোমাদের কথা মতন আমি বিলেত যাওয়া এখন স্থগিত রেখেছি। তোমরা আর কি চাও? প্যারীমোহন বলল, মধু, তুই একবারটি অন্তত বাড়ি চ। মধু বলল, এ বাড়িতে আমায় মধু মধু বলে ডেকো না, এখন আমার নাম মাইকেল। বলেই সে হাহা করে উচ্চ শব্দে হেসে উঠল, দুরন্ত শিশুর মতন হাসি, যেন সে কোনো অভিনব ফন্দিতে গুরুজনদের জব্দ করেছে। গৌড় বলল, মধু, তোর মাকে আমি কথা দিয়েছি তোকে একবার নিয়ে যাব।
মধু সঙ্গে সঙ্গে গম্ভীর হয়ে গিয়ে বলল, গৌর, তুই অন্য যা কিছু অনুরোধ কর, শুধু ও কথা বলিসনি। কেন? এটা কি অন্যায় অনুরোধ? এসব তুই বুঝবিনি। প্যারীমোহন বলল, খুড়ি ঠাকুরানীর কষ্ট যে আমরা চোখে দেখতে পারি না, আর শোকে দুঃখে তিনি একেবারে পাগলের মতন হয়ে গেছেন। মধু, তোর একবারও ইচ্ছে করে না অমন স্নেহময়ী জননীকে দেখে আসতে? মধু উত্তর দিল, প্যারি দাদা, তুমি প্রতিদিন এই একই কথা বলো কেন? এর উত্তর তো আমি অনেকবার দিয়েছি। গৌর বলল, মিস্টার মাইকেল M.S. ডাট, তুমি যদি আর আমার কথা না শোনো তবে আমায় আর এখানে আসবার জন্য পিড়াপিড়ি করো কেন? আমি আর আসব না। মধু গৌড়ের হাত চেপে ধরে বলল, তুই মিথ্যেই রাগ করছিস গৌর, তুই সব জানিস না। মাকে দেখতে আমার স্বাদ হবে না কেন? আমিও তো মায়ের হাতের পাখার বাতাস খাবার জন্য ছটফট করছি। এই বসন্ত ঋতুতেই কেমন ঘাম ছুটছে দেখছিস নি? পাংখা পুলার হাওয়া যতই করুক, কিন্তু আমার মায়ের হাত পাখার বাতাস যেমন ঠান্ডা তেমন আর কিছুই না। কিন্তু আমি বাড়ি গেলেই বাবা পাইক পায়দা দিয়ে আমায় জোর করে আটকে দেবেন। প্যারীমোহন সঙ্গে সঙ্গে বলল, না না, ঠাকুর খুড়া আমায় নিজে কথা দিয়েছেন, কেউ তোকে আটকাবে না। গৌর বলল, আমি দায়িক রইলুম, তুই আবার ইচ্ছে মতন ফিরে আসবি। মধু বলল, তুই লিখেছিলি কি কুক্ষণে ডিয়ালট্রি সাহেব এদেশে এয়েছিলেন বলেই আমি খ্রিস্টান হয়েছি। তোর এ ধারণা ভুল। তোরা জানিস আমার ওপর জোর করে কিছু করিয়ে নেবার সাধ্য কারণ নেই। পরম পিতা যিশুর পাদপদ্মে আমি নিজেকে সঁপে দিতে চেয়েছি স্বেচ্ছায়। আমি কারুর জোর জবরদস্তি মানি না। বেশ, মানলুম। তুই তাহলে মাকে দেখতে যাবি না? যাব। প্যারি তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে বলল, আমাদের পালকিওয়ালাটা চলে গেছে বোধহয়, আর একটা পালকি ডেকে আনি। মধু বলল, র প্যারি দাদা, অমন হটমট করছো কেন? যাব বলে কি এখনই যাব? আজ চার্চে একটা মেমোরিয়াল সার্ভিস রয়েছে, সেটা অ্যাটেন্ড করতেই হবে। তারপর কালও হবে না, ক্যাপ্টেন রিচার্ডসন কাল এখানে ডিনার খেতে আসছেন। পরশু যেতে পারি, ধরো পরশু সকাল 11টায়। গৌর বলল, তুই বুঝি তোর মায়ের সঙ্গেও অ্যাপয়েন্টমেন্ট করে দেখা করতে যেতে চাস? অফকোর্স, ওয়াই নট? চার্চে মেমোরিয়াল সার্ভিস তো সন্ধ্যাকালে, এখন তো সকালবেলা, তোর যেতে আপত্তি কি? তুই এখন যেতে চাস তো বল, নইলে তোর যা খুশি করিস। মধু কাঁধ ঝাঁকালো, তারপর আপন মনে বলে উঠল, বিকজ আই লাভ, রেসপেক্ট অ্যান্ড অনার দি and think you are a man of honesty. ঠিক আছে, চল। কেউ একটুও অতিরঞ্জিত করে বলেনি। জাহ্নবী দেবী তখনও নিজ কক্ষের ভুঁয়ের ওপর বাহ্যজ্ঞান রহিত হয়ে উপুর হয়ে শুয়ে আছেন। খোলা চুল লুটোচ্ছে পাশে। তার একটি হাত যেন শক্ত সিমেন্টের মেঝেকেই আঁকড়ে ধরতে চাইছে। জুতো না খুলেই মধু দ্রুত এসে কাছে বসে পড়ে ডাকল, মা। সেই ডাকে যেন ঘরের মধ্যে বজ্রপাত হলো, যেন প্রবল একটি আঘাতে জাহ্নবী তড়াক করে উঠে পড়ে ভয়ার্ত কণ্ঠে বললেন, কে? পর মুহূর্তেই ঘোর কেটে গেল। তিনি পুত্রকে জড়িয়ে ধরে উন্মাদিনীর মতো বলতে লাগলেন, মধু, 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 মধু। মধুও সঙ্গে সঙ্গে বলতে লাগলো, মা, 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 মা। প্রাথমিক উচ্ছ্বাস কেটে যাবার পর জাহ্নবী তার হৃদয়ের নিধির দিকে এক দৃষ্টে কিছুক্ষণ তাকিয়ে থেকে ম্লান গলায় বললেন, বাছা, তুই আমায় এমন দাগা দিলি, দিতে পারলি? মধু বলল, মা, দেখো তো, আমি তোমার সেই মধুই রয়েছি। আমার চোখ, মুখ, কান, হাত, পা কিছুই কি বদলেছে? আমি কি অন্য রকম কথা কইছি? আমার মনের বিশ্বাস শুধু অন্য রকম হয়েছে, কিন্তু তোমার ছেলে তো তোমারই রয়েছে মা। ওরে, কত মানুষের ছেলেদের জমে কেড়ে নিয়ে যায়,
তোকে সাহেবরা কেড়ে নিয়ে গেল আমার কোল থেকে। আমায় কেউ কেড়ে নেয়নি, এই দেখো না, আমি নিজের ইচ্ছেতে এসেছি তোমার কাছে। তুই আবার চলে যাবি? প্যারীমোহন গিয়ে খবর দিয়েছিল রাজনারায়ণ দত্তকে। প্রথমে তিনি আসতে চাননি, ছেলে এসে তার কাছে ক্ষমা প্রার্থনা করলে তবে তিনি ছেলের সঙ্গে কথা বলবেন। প্যারী প্রায় হাতে পায়ে ধরে অনেক বুঝিয়ে শুনিয়ে তাকে একবার নিয়ে এলো। কেননা প্যারীর ভয় ছিল মধু শুধু তার মায়ের সঙ্গে দেখা করবার করারে এসেছে, হয়তো শুধু মাকে দেখেই চলে যাবে। তাতে রাজনারায়ণ দত্ত আরো অপমানিত হবেন। দ্বারের কাছে এসে দাঁড়ালেন রাজনারায়ণ দত্ত। তার ছায়া এসে পড়ল মধুর শরীরে। রাজনারায়ণের মুখ উৎকট গাম্ভীর্য মাখানো, যেন সেই গাম্ভীর্য দিয়েই তিনি তার আহত অহংকার ঢাকতে চান। মধুও ঘাড় শক্ত করে রইল। মাত্র বৎসরকাল আগেও পিতা ও পুত্র ছিল দুই বন্ধুর মতন, আর এখন যেন মুখোমুখি দুই যুযুধান। রাজনারায়ণ জলদ স্বরে বললেন, আমি পুরুত বামুনদের সঙ্গে কথা কইছি, প্রায়শ্চিত্তি করবার কোনো অসুবিধে হবে না। তারা নিদেন খুঁজে বার করেছে। 2-500 বামুনকে শাল দোশাল দিয়ে একদিন পেট পুড়ে খাইয়ে দিলেই হবে। আর তোকে এক গলা গঙ্গা জলে দাঁড়িয়ে পঞ্চগব্য খেয়ে 2-4টে মন্ত্র উচ্চারণ করতে হবে। শুভস্য শীঘ্রং। আমি ব্যবস্থা নিচ্ছি, এই হপ্তার মধ্যেই সব হয়ে যাবে। মধু উঠে দাঁড়িয়ে তেজের সঙ্গে বলে উঠল, বাবা, আপনি একটা কথা শুনে রাখুন। যদি আকাশে চন্দ্র সূর্য না ওঠে, যদি পূবের বদলে পশ্চিমে সূর্যের উদয় হয়, তাহলেও আমি প্রায়শ্চিত্ত করব না। আমি নিজের জ্ঞান বুদ্ধি মতে খ্রিস্টান হয়েছি। আমি বর্বর হিন্দু সমাজ ছেড়ে সুসভ্য ইংরেজদের সমকক্ষ হয়েছি। ক্রোধে রাজনারায়ণের শরীর কম্পিত হতে লাগল। তিনি বললেন, দূর হয়ে যা, আর কোনো দিন যেন তোর মুখ আমাকে না দেখতে হয়। লম্বা অলিন্দ ধরে হাঁটতে লাগলেন রাজনারায়ণ। বিড়বিড় করে বলতে লাগলেন, ও আমার ছেলে নয়, ও আমার কেউ নয়, বিধর্মীয় কালসর্প। ওকে আমি মন থেকে মুছে ফেলব। দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। এক জায়গায় থমকে দাঁড়িয়ে রাজনারায়ণ আবার ভাবলেন, আমার পুত্র নেই, আমি মলে আমার মুখাগ্নি করার কেউ রইল না। আমাকে পুণ্যাম নরকে যেতে হবে। মুখমণ্ডল কঠিন করে তিনি সেই ক্ষণেই শপথ নিলেন, তিনি আবার বিবাহ করবেন। আর একটি পুত্র সন্তান তার চাই চাই। মধুর বেশ সুবিধেই হয়ে গেল। পিতার এবংবিধ কঠিন ব্যবহার গৌর প্রত্যক্ষ করেছে। সুতরাং এরকম একজন বিশ্বাসযোগ্য সাক্ষী থাকার ফলে অন্যান্য বন্ধু ও শুভার্থীদের কাছে মধু এরপর থেকে অনায়াসেই বলতে পারে, পিতা চান না সে বাড়ি ফিরবে কি করে। মাঝে মাঝে সে অবশ্য লুকিয়ে চুরিয়ে মায়ের সঙ্গে দেখা করতে আসে এবং মুঠো মুঠো টাকা পকেটে ভরে নিয়ে যায়। বিলাসিতা তার অহংকারের আশ্রয়। প্রচুর অর্থ না থাকলে তার স্বস্তি হয় না। প্রথম কিছুদিন তার অসুবিধে হলো পড়াশুনোর ব্যাপারে। শিক্ষা অর্জনে তার অদম্য উৎসাহ, কিন্তু হিন্দু কলেজে তার প্রবেশ অধিকার নেই। হিন্দু ছাড়া আর কোনো ছাত্র সেখানে পড়তে পারে না। বেশ কয়েক মাস মধু বিভিন্ন পাদ্রীদের গৃহে অবস্থান করে তাদের কাছ থেকেই পাঠ গ্রহণ করতে লাগল। এই যুবকটির মেধা ও আগ্রহ দেখে বহু সাহেবী মুগ্ধ ও বিস্মিত। তারাই পরামর্শ দিলেন মধুকে বিশপস কলেজে ভর্তি হবার জন্য। বিশপস কলেজে আবাসিক ছাত্র হওয়া রীতিমতন ব্যয় সাপেক্ষ ব্যাপার। প্রতি মাসে 60 টাকা করে লাগে। মায়ের কাছ থেকে নিয়মিত এত টাকা পাবার সম্ভাবনা নেই। তাই মায়ের মারফত কথাটা সে তার পিতার কানে তোলালো। রাজনারায়ণ দত্ত নিজের পুত্রকে অস্বীকার করলেও লোকে এখনো মধুকে বলে রাজনারায়ণ দত্তের ছেলে। এর পরেও যদি মধু পাদ্রীদের কাছে ভিক্ষাজীবী হয়, তাতে রাজনারায়ণেরই মান ক্ষুণ্ণ হবে। পত্নীর হাত দিয়েই তিনি পুত্রের জন্য মাসিক 100 টাকা বরাদ্দ করে দিলেন। বিশপস কলেজে মধু সবচেয়ে উল্লেখযোগ্য ছাত্র। সেখানে খাঁটি ইউরোপীয় যুবকেরা পড়ে, আর রয়েছে কিছু দেশীয় খ্রিস্টান।
নিঃসন্দেহে এদের সকলের চেয়ে মধু সবচেয়ে বেশি উজ্জ্বল। ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ বিভাগে মধু গ্রিক, ল্যাটিন, হিব্রু এবং সংস্কৃত শিক্ষা করতে লাগলো গভীর মনোযোগের সঙ্গে। ভাষা শিক্ষায় তার দ্রুত কৃতিত্বে শিক্ষকরা মুগ্ধ। আবার এই মধুই একদিন ক্লাসে অসম্ভব দৌরাত্ম্য করে, কলেজের নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করে প্রায়। সন্ধেবেলা সে বিলাসী পরিচ্ছদে ভূষিত হয়ে প্রমোদ সন্ধানে যায়। যখন ফেরে তখন তার মস্তক ও পদদ্বয় টালমাটাল। কলেজে ভর্তি হবার প্রথম কয়েকদিনের মধ্যেই মধু একটা গন্ডগোল বাঁধিয়ে তুলল। সে দেখল যে ইউরোপীয় ছাত্র ও দেশি খ্রিস্টান ছাত্রদের দু রকমের পোশাক। সে ভেবেছিল খ্রিস্টান ধর্মে কোনো জাতিভেদ নেই, মানুষে মানুষে সমভাতৃত্বই এই ধর্মের সার কথা। তবে দু রকমের পোশাক কেন? মধু ইউরোপীয় ছাত্রদের মতো কালো ক্যাসক, কোমরবন্ধ ও চতুষ্কোণ টুপি পরিধান করে ক্লাসে এলো একদিন। সব ইউরোপীয় ছাত্ররা আর চোখে দেখতে লাগলো তাকে। শিক্ষক মহাশয় পড়ানো বন্ধ করলেন এবং অধ্যক্ষ মহাশয় ছুটে এলেন। তিনি মধুকে বললেন, প্রিয় বৎস, যদি ক্যাসক পরিধান করিতেই চাও তো সাদা রঙের পরিধান করিও। মধু উঠে দাঁড়িয়ে বলল, না মহাশয়, হয় ইউরোপীয় পোশাক পরিধান করিব, নয়তো আমার পছন্দ মতো দেশীয় পোশাক। অধ্যক্ষ বললেন, বেশ, দেশীয় পোশাকেই আসিও। মধু মুচকি হেসে তখনই মনে মনে মতলব ভেজে নিল এবং পরদিন ক্লাসে সে বাঁধিয়ে দিল আরও এক হুলুস্থুলু কাণ্ড। লেখাপড়া সব মাথায় উঠল। সমস্ত কলেজের ছাত্ররা নিজ নিজ ক্লাস ছেড়ে বেরিয়ে এসে দেখতে লাগলো মধুকে। সেদিন মধু পরেছে সাদা সিল্কের কাবা, গলায় বহু রঙের কাজ করা শালের স্কার্ফ এবং মাথায় উকিলদের মতো বিরাট রঙিন পাগড়ি। মধু যেন সেদিন কোনো গোয়াজিউলাইক প্রদর্শনীর নায়ক। আবার ছুটে এলেন অধ্যক্ষ। এমন ছেলেকে একটি ধর্মীয় বিদ্যালয়ে রাখা নিরাপদ নয়। অধ্যক্ষ ও কলেজ কর্তৃপক্ষ মধুকে নিয়ে একটি সভায় বসলেন। সেদিনই মধুর নাম কাটা যেত, কিন্তু রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় পরামর্শ দিলেন, মধুর ওপর যদি এমন কঠোর নীতি প্রয়োগ করা হয় তাহলে এরপর আর সম্ভ্রান্ত বংশের ছেলেদের খ্রিস্ট ধর্মের প্রতি আকৃষ্ট করা সুদূর পরাহত হবে। অনেক বিচার বিবেচনা করে কর্তৃপক্ষ কৃষ্ণমোহনের পরামর্শই মেনে নিলেন। মধু ইউরোপীয় ছাত্রদের মতোই পোশাক পরিবার অনুমতি পেল। এরপর মাইকেল এম.এস. ডাট পাক্কা সাহেব। ক্লাস করবার সময় তার পাদ্রীদের মতন পোশাক আর তার সায়ংকালীন প্রমোদযাত্রায় ইংলিশ কোট ও মাথায় বিভার হ্যাট। আবার একদিন অধ্যক্ষ নিজ কক্ষে ডেকে পাঠালেন মধুকে। ঈষদুষ্ণ কণ্ঠে তিনি প্রশ্ন করলেন, বৎস, তুমি গতকাল গির্জায় উপাসনার সময় হাসিয়াছিলে কেন? মধু বলল, আমাদের মাননীয় পাদ্রী বাংলা ভাষায় উপদেশ দিতেছিলেন কিনা। অধ্যক্ষ ভর্ৎসনা করে বললেন, তুমি নিজে বঙ্গবাসী, তবু বঙ্গ ভাষা শুনলে তোমার হাস্য উদ্রেক হয়? ছি! বাংলা ভাষাকে মধু নিজের জীবন থেকে ত্যাগ করেছিল। সে এখন খ্রিস্টান, ইংরেজদের স্বজাতি। সে ইংরেজি ভাষায় কাব্য রচনা করে অমর হবে, বাংলা ভাষা দিয়ে তার প্রয়োজন কি? কিন্তু গির্জার উপাসনায় অকস্মাৎ বাংলা ভাষার ব্যবহার তার বিস্ময় উদ্রেক করে। অধ্যক্ষের প্রশ্নের উত্তরে সে বলল, মহাশয়, উপাসনার সময় আমাদের মাননীয় পাদ্রী কি ধরনের বাংলা বলিতেছিলেন আপনি জানেন কি? তিনি বলিতেছিলেন, আমরা তাম্বু ফেলিলাম, সন্ধ্যা হইল, বায়ু বহিল, কুকুর বিড়াল বৃষ্টি পড়িল, কল্ল উঠাইয়া লইলাম এবং অন্য স্থানে তাম্বু গাড়িলাম। এই কি বাংলা? বাংলা ভাষা এত যাহা তাহা নহে। এই ধরনের বিলাতি বাংলা শুনলে হাস্যই আসে। ইহার পরিবর্তে ইংরাজি বলাই শ্রেয়। এর পরের ঘটনাটি অবশ্য আরো অনেক গুরুতর। সেটি ঘটেছিল ডাইনিং হলে। সন্ধ্যার সময় ছাত্রেরা ইচ্ছে মতো বাইরে ঘুরে আসে। কে কোথায় যায় তা নিয়ে মাথা ব্যথা নেই।
তবে নৈশভোজের ঘণ্টাধ্বনির সময় সব ছাত্রের ডাইনিং হলে এসে উপস্থিত হবার কথা। মধু অবশ্য 2-1 দিন অধিক রাত করে ফেলে, কিন্তু ইতিমধ্যেই তার সম্পর্কে নিয়মকানুন একটু শিথিল। সে যতই উচ্ছৃঙ্খলতা প্রদর্শন করুক, অধ্যয়নের ব্যাপারে সে যে এই কলেজের গৌরব। কোনো কোনো ছুটির দিনে 24 ঘন্টার মধ্যে মধু শুধু দুবেলা আহারের সময় ছাড়া আর একবারও নিজের ঘর থেকে নির্গত হয় না। অনবরত শুধু বই পড়ে যায়। সেই রকমই একটি দিনে মধু নৈশভোজের ঘণ্টাধ্বনি শুনে ডাইনিং হলে উপস্থিত হয়েছে। সারা দিনের পরিশ্রমে সে ক্লান্ত, তবু আহার সেরেই সে আবার বই নিয়ে বসবে। ইদানিং সে এতই ব্যস্ত যে গৌরদাস বসাকের চিঠির উত্তর দেবারও সময় পায় না। মূল ভাষায় সে ভার্জিল ও হোমার পড়তে শুরু করেছে। ইউরোপীয় প্রথা অনুযায়ী আহারের পূর্বে 2-1 পেগ হালকা সুরা পরিবেশন করা হয়। সারা দিন মধু কিছু পান করেনি, তাই সে ওইটুকু সুরার জন্যই উন্মুখ হয়েছিল। হঠাৎ সে দেখল পরিচারক শুধু শ্বেতাঙ্গ ছাত্রদেরই সুরা পরিবেশন করে গেল, কিন্তু কৃষ্ণাঙ্গদের গেলাস শূন্যই পড়ে রইল। ক্রোধে কুঞ্চিত হয়ে গেল মধুর মুখ। এই ক্রোধ সে উত্তরাধিকার সূত্রে পেয়েছে। প্রথমে সে জিভের তলায় আঙুল দিয়ে একটা তীক্ষ্ণ শীষ দিল, তারপর ডান হাতের তর্জনী হেলন করে ডাকল, স্টুয়ার্ট, কাম হিয়ার। পরিচারকটি এগিয়ে আসার পর মধু নিজের শূন্য গেলাসটির দিকে ইঙ্গিত করে বলল, এটি পূর্ণ করনি কেন? পরিচারক বলল, আজ আমাদের ভাণ্ডারে সুরা কিছু কম আছে, তাই সকলকে দেওয়া যায়নি। মধু বলল, তাহলে সব ইউরোপীয় ছাত্ররা পেল কি করে? একজনও দেশীয় ছাত্র পায়নি কেন? তোমার যদি অল্প সুরা থাকে তো প্রথম থেকে শুরু করে যে কজন পাবে তো পাবে, এটাই নিয়মসঙ্গত নয় কি? পরিচারকটি কাঁচুমাচু হয়ে বলল, আমাদের ওপর নির্দেশ আছে, প্রথমে শ্বেতাঙ্গ ছাত্রদের, তারপর অন্যদের। মধু উঠে দাঁড়িয়ে সিংহ গর্জনে বলল, ইউ বি ড্যামড, দোজ ইনস্ট্রাকশনস বি ড্যামড। সঙ্গে সঙ্গে মধু নিজের শূন্য গেলাসটা ছুঁড়ে মারল মাটিতে। শুধু নিজেরটা নয়, আশেপাশের কয়েকজন কৃষ্ণাঙ্গ ছাত্রের গেলাস তুলে নিয়ে সে ঝনঝন শব্দে ভাঙতে লাগলো। আজ এ পর্যন্তই। এতক্ষণ শুনলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা বর্ণাঢ্য কালজয়ী উপন্যাস সেই সময় ৭৫ পর্ব। উপন্যাসটি ধারাবাহিকভাবে একটি পর্ব করে আসছে। আমি সুদেষ্ণা। আমার এই সাহিত্য সংলাপ ইউটিউব চ্যানেলে আমি আপনাদের পাঠ করে শোনাই বাংলার বিখ্যাত লেখক লেখিকার গল্প ও উপন্যাস। যদি আমার এই পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। অবশ্যই কমেন্টে নিজেদের মতামত জানাতে ভুলবেন না। আপনাদের মতামত আমার কাছে ভীষণ মূল্যবান। আমার আরও একটি ইউটিউব চ্যানেল আছে, নাম অনুভূতির অবকাশে। সেখানে আমি আপনাদের শোনাই ছোট ছোট গল্প, কবিতা, ভালোবাসা, ভালো লাগা, জীবনের ছোট ছোট ঘাত প্রতিঘাত ও দৈনন্দিন আবেগ অনুভূতির কথা। যদি আপনাদের সেরকম পাঠ শুনতে ভালো লাগে তাহলে চ্যানেলটি একবার ঘুরে দেখতে পারেন। ভালো লাগলে ভিডিওগুলিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। কমেন্টে সেখানেও নিজেদের মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।